আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা ও 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছি। নির্দেশ দেওয়া সব কার্যকর করা ঠিক আছে। বললাম যে এটা লাইফ স্টাইল বিষয়, আমি কীভাবে জীবন যাপন করবো তার বিষয়। শুধু হুকুম দিয়ে বন্ধ করে দিলাম, চেষ্টা হবে হয়তো অনেক করবেও, কিন্তু কঠিন একটা জগৎ। জাতিসংঘ প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইন প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত করেছে। বন ও পরিবেশ মন্ত্রণালয় এই প্রক্রিয়ার সঙ্গে জোরালো ভূমিকা রাখবে, এটা আমি নিশ্চিত। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে শালবন, সোনালিয়া বন আর চুনতি বন তার হারানো রূপ ফিরে পাবে। বন্য প্রাণীরা আবার তাদের আবাসে ফিরে আসবে। কয়েকটি গুরুত্বপূর্ণ নদীকে দখল দূষণ মুক্ত করার কাজ মন্ত্রণালয় শুরু করে যেতে পারবে বলে আশা করি। আমরা আশা করি নতুন প্রজন্ম এই শহরেই দূষণমুক্ত নদী দেখতে পাবে। ঢাকা শহরের পাশেই দেখবে পূর্বাচল বন। এদেশের তরুণ প্রজন্মের কি অসীম শক্তি যা আমরা গত জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি। আমি আজ আবারও বাংলাদেশের তরুণ সমাজের প্রতি আমার আস্থা ও শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। তরুণরাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে। আমি বরাবরের মতো আবারও বলছি, এই তরুণ প্রজন্মই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সৃজনশীল তরুণ প্রজন্ম। দর্শক, এতক্ষণ দেখছিলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বক্তব্যের অংশবিশেষ। রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় পর্বের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। দুদিন বিরতির পর রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 10:30টায় এই বৈঠক শুরু হয়। এর আগে দ্বিতীয় পর্বের 5 দিনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনার বেশিরভাগ ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এ পর্বে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দলগুলোর সঙ্গে ধাপে ধাপে মোট 20টি বিষয় নিয়ে আলোচনা করবে কমিশন। আজ আলোচনা হচ্ছে 5টি মূল বিষয়ের উপর। আলোচনার শুরুতে কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ বলেন, বহু ত্যাগের বিনিময়ে এখানে সবাই বসেছে। রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে হবে। সবাই মিলে জুলাই আন্দোলন করতে পেরেছে, পরিবর্তনও ঐক্যবদ্ধভাবে করতে পারবে। জুলাই মাসের মধ্যে সনদ করতে চায় কমিশন। আমার আস্থা এবং বিশ্বাস আছে যে আমরা পারব, কারণ আমরা সকলে মিলে যদি এত বড় সংগ্রামে অংশগ্রহণ করতে পারি, আমরা সকলে মিলে যদি প্রাণ বাজি রেখে লড়াই করতে পারি, তাহলে আমরা পারবো না এটা হতে পারে না। সকলেই সংস্কার চাইছেন, সকলেই একটি জবাবদিহিমূলক রাষ্ট্র চাইছেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাচ্ছেন। সেই জায়গায় যেন আমরা অগ্রসর হতে পারি ধীর গতিতে। আমাদের একটু সময়ের তারা হচ্ছে এই যে আমরা জুলাই মাসের মধ্যে প্রক্রিয়াটা শেষ করব। দর্শক, এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ।
সাদিয়া জানাবেন বৈঠকে অংশ নিতে সব রাজনৈতিক দল এসেছে কিনা আর আলোচনার বিষয়বস্তু নিয়ে সর্বশেষ কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? সাথী, আপনি জানেন যে রাষ্ট্রের বিভিন্ন স্বার্থে কিন্তু ঐকমত্য কমিশনের সঙ্গে আর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ধাপে ধাপে বিভিন্ন বৈঠক হয়েছে। বিভিন্ন বিষয়ে এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছতে পারেননি বলে কিন্তু এই দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ দিনের বৈঠক আজকে আবারও বসেছে এবং এখানে বলতে গেলে প্রায় ৩২টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই তারা আসতে শুরু করেন এবং সকাল 10:30টার কিছু পরে বৈঠকটি শুরু হয় এবং আসলে রাষ্ট্রীয় স্বার্থেই যেন সব রাজনৈতিক দল যেভাবে ঐক্যবদ্ধভাবে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল সেইভাবেই কিন্তু রাষ্ট্রের স্বার্থেই তাদের সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। কমিশনের পক্ষ থেকে এমনটি আসলে আশা করা হচ্ছে এবং যেহেতু ৩২টি রাজনৈতিক দল অংশ নিয়েছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হচ্ছে এবং আলোচনার স্বাগত বক্তব্যে কিন্তু কমিশনের সহসভাপতি বলেছেন যে জুলাইয়ে ঐক্যবদ্ধভাবে সবাই যেহেতু আন্দোলন করতে পেরেছে, সবাই সেই সময় ঐক্যবদ্ধ ছিল, এখনও রাষ্ট্রীয় স্বার্থে জাতীয় সনদ তৈরিতে আসলে সবাই ঐক্যবদ্ধ হবে এমনটি আশা করছেন এবং আজকে মূল 5টি বিষয়ের উপরে আলোচনা হচ্ছে। তার মধ্যে রয়েছে রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চ পর্যায়ের যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় কক্ষের যে নির্বাচন, সেটি রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে 5টি বিষয়ের উপর আলোচনা হচ্ছে এবং আসলে সবাই আশা করছেন যে রাজনৈতিক দলগুলো এবং কমিশনের যে প্রস্তাব সবগুলো কিন্তু আসলে সবাই ঐক্যমত্যে পৌঁছতে পারবে এবং এরপরে ধাপে ধাপে কিন্তু আরও 20টি বিষয়ের উপর আলোচনা হতে পারে এমনটি আমরা আসলে জানতে পেরেছি। তো আসলে এই মুহূর্তে আলোচনা ভেতরে চলছে এবং আলোচনা শেষ হলে আসলে যখন রাজনৈতিক দলগুলো বের হবে এবং কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে, তখনই আসলে বলতে পারবো যে কোন কোন বিষয়ের উপরে ঐক্যমত্যে পৌঁছানো গেল এবং সেই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মতামত কী ছিল। সব বিষয় আসলে বৈঠকের পরেই আমরা আসলে বলতে পারবো। সাথী, এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বেলা 11টায় নির্বাচন কমিশন ভবনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল আসেন। গতকাল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সাথে দলটির দাঁড়িপাল্লা প্রতীকও পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। গত 1 জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 1 যুগ আগে হাইকোর্টে দেওয়া রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনের বৈঠক শেষে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল কথা বলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। নিবন্ধন এবং প্রতীক আদালতের আদেশের প্রেক্ষিতে ইলেকশন কমিশন বাস্তবায়ন করে একটি গ্যাজেট প্রকাশিত করেছে। এটার মধ্য দিয়ে আদালতের যে ন্যায় বিচার এবং ইলেকশন কমিশন বাস্তবায়নের মধ্য দিয়ে জাতিকে আশান্বিত করেছে এবং এটাই প্রমাণিত করেছে বিগত দিনে ফ্যাসিস্ট আমলে একেবারে অন্যায়ভাবে পলিটিক্যাল ব্যাড ইন্টেনশন থেকেই জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল। পরবর্তীতে দাঁড়িপাল্লা যে প্রতীক, আমাদের দলীয় প্রতীক, সেটাও এই নিবন্ধনের সাথে যুক্ত করে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। চরম অন্যায় করা হয়েছিল, আমাদের অধিকার লঙ্ঘন করা হয়েছিল। গতকালের গেজেট আমাদের সেই অধিকার আদালতের আদেশের মাধ্যমে ফিরে এসেছে এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে এবং বর্তমান সরকার
এবং এই ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন এই ক্ষেত্রে আগামী দিনের পথ চলা, গণতন্ত্রের পথে হাঁটা এবং জনগণের যে রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থান আগস্ট হয়েছিল সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে আমরা মনে করি। আমরা গতকালে ফরমালি এই জন্য ব্রিফিং করেছি, আল্লাহর শুকরিয়া আদায় করেছি এবং সর্বোচ্চ আদালতের মাধ্যমে যেটা আমরা আমাদের রাইট পেয়েছি, এজন্য দেশবাসী যে প্রতীক্ষা ছিল আগামী দিনে জামায়াত ইসলামী তার নির্বাচনের নিবন্ধন নিয়ে, প্রতীক নিয়ে ভোটে অংশগ্রহণ এবং জনগণের পছন্দের প্রার্থী দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দেওয়ার যে বাধা ছিল এটা উঠে গিয়েছে এবং এটা আরেকটা নতুন দৃষ্টান্ত হয়েছে যে অন্যায়, অবিচার, ধামাচাপা দিয়ে জোরপূর্বক রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দীর্ঘদিন চাপিয়ে রাখা যায় না। এতক্ষণ নির্বাচন কমিশন থেকে জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন। আদালত অবমাননার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি আজ। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে হবে এই শুনানি। মামলার অন্য আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুল। এর আগে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও আসামিরা উপস্থিত না হয় স্বচ্ছতার সাথে বিচার এগিয়ে নিতে 19 জুন মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ডেঙ্গুতে একদিনে চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে এ রোগে আক্রান্ত হয়েছে 394 জন। এর মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ 157 জন আক্রান্ত হয়েছে। এ বিভাগে হটস্পট বরগুনায় নতুন করে আরও 93 জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2495 জনে। এছাড়া ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছে 22 জন। বরগুনায় নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় 80 জন, বেতাগী উপজেলায় 2, আমতলী উপজেলায় 1, বামনা উপজেলায় 6 ও পাথরঘাটা উপজেলায় আক্রান্ত হয়েছে 4 জন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরও জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। কামাল, দেশের সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী এখন বরগুনাতে। এই অবস্থায় সেখানকার পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ রয়েছে আর হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন আর কি বলছেন চিকিৎসকরা এই বিষয় নিয়ে? সাথে আমাদের বরগুনা আসলে ডেঙ্গুর প্রকোপটা একটু বেশি, বিশেষ করে বাংলাদেশের মধ্যে আমাদের বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। গত 24 ঘন্টায় আরও 65 জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং আজকের হাসপাতালে আমাদের এখন পর্যন্ত এই বরগুনা হাসপাতালে 195 জন এবং টোটাল বরগুনায় 237 জন ডেঙ্গু আক্রান্ত রোগী এখানে চিকিৎসা নিচ্ছে। সরকারি হিসাবে গত এই বছরে আমাদের সরকারি হিসাবে 6 জন ডেঙ্গু রোগী বরগুনা হাসপাতালে মারা গিয়েছে, কিন্তু এখান থেকে রেফার করার পরে বরিশাল এবং ঢাকা নেয়ার পথে এবং বরিশাল এবং ঢাকায় অথবা বাড়িতে আরও 13 জন মৃত্যুবরণ করেছে। আমাদের বরগুনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 19 জন রোগী মারা গিয়েছে। আর আমরা এই ডেঙ্গু কেন বেশি এই বিষয়ে আমরা কথা বলেছিলাম। আমাদের এখানে রোগতত্ত্ব বিভাগের প্রতিনিধিরা ঢাকা থেকে এসেছিলেন এবং তারা
আমাদেরকে যেটা জানিয়েছেন যে বরগুনায় বৃষ্টির পানি ধরে রাখার কারণেই মূলত এই ডেঙ্গুর প্রজননটা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের এই অঞ্চলে সুপেয় পানির খুব একটা অভাব, যে কারণে প্রায় প্রত্যেকেই আসলে কিন্তু বৃষ্টির পানি ধরে রাখে এবং এই বৃষ্টির পানি ধরে রাখলে 2-3 দিন হয়ে গেলে ওই পানিতে মশা ডিম পারে এবং সেখান থেকে এডিস মশার জন্ম হচ্ছে, যে কারণে বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যাটা বেশি। আর আমাদের সিভিল সার্জন মহোদয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে বরগুনায় যেহেতু আইসিইউর ব্যবস্থা নেই, যে কারণে একটু ডেঙ্গু রোগীদের অবস্থা একটু খারাপ হলেই এখান থেকে বরিশাল বা ঢাকায় রেফার করতে হয় এবং বরগুনাবাসীও দাবি জানিয়েছে বিশেষ করে এখানে যদি আইসিইউটি চালু করা যায় তাহলে কিন্তু বরিশাল বা ঢাকায় রেফার করা লাগতো না। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।